হাই হ্যালো, ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। আজকের আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের নদ নদী। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সাধারণ জ্ঞানের জন্য। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে 1-2 মার্ক এখান থেকে থাকেই। সো আজকে আমরা নদ নদীর উৎপত্তি স্থল এবং কে কোথায় গিয়ে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর কে কি নাম ধারণ করেছে, প্রত্যেকটি বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী কি করেছে, পদ্মা নামে, পদ্মা নামে, এই যে পদ্মা নামে চাপাই নবাবগঞ্জ দিয়ে, চাপাই দিয়ে এই গঙ্গা নদী, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী পদ্মা নামে চাপাই নবাবগঞ্জের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, এই যে চাপাইয়ের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দেখব সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল। এই সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল, এই সিকিম থেকে করতোয়া, 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 এই সিকিম থেকে করতোয়া এবং এই যে পার্বত্য পাহাড়ের অঞ্চল, এই দিক দিয়ে আমাদের তিস্তা। ঠিক আছে, করতোয়া এই পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে করতোয়া কি দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে? পঞ্চগড় দিয়ে, পঞ্চগড়। এবং এখানকার এই যে তিস্তা, এই তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে কোন দিক দিয়ে? নীলফামারী, নীলফামারী, এই যে গেল নীলফামারী। তাহলে কি দেখা গেল? সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল, এই সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল, এখান থেকে সিকিম থেকে করতোয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পার্বত্য পাহাড়ের অঞ্চল এখান থেকে তিস্তা নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার আমরা দেখব তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এই তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র, এই যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র কি কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো তাহলে? এই যে ব্রহ্মপুত্র, এ কিন্তু কুড়িগ্রামে প্রবেশ করলো, কুড়িগ্রামের উপর দিয়ে। কার উপর দিয়ে? কুড়িগ্রাম। এই যে তিব্বত, এই যে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এখান থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে কুড়িগ্রামের উপর দিয়ে কোথায় প্রবেশ করেছে? বাংলাদেশে প্রবেশ করেছে। এইবার দেখবো আমরা লুসাই পাহাড়। এই লুসাই পাহাড় থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে। কয়টি নদী? এই লুসাই পাহাড় থেকে কয়টি নদীর উৎপত্তি হয়েছে? দুইটি নদী। একটা কি? একটা হচ্ছে সুরমা, আরেকটা কি? আরেকটা হচ্ছে কুশিয়ারা। তাহলে এই যে সুরমা এবং কুশিয়ারা লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে কোথায় এসেছে? এই জায়গাটার নাম হচ্ছে সিলেট। তাহলে লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে সুরমা এবং কুশিয়ারা এই সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার আমরা দেখব ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। এই ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে গোমতী নদী, কে? গোমতী। এই ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে গোমতী নদী কার উপর দিয়ে প্রবেশ করেছে? এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম হলো কুমিল্লা, কুমিল্লা। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে কুমিল্লার দুঃখ বলা হয় কিন্তু এই গোমতী নদীকে, কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। তাহলে এবার কি দেখেছি আমরা? ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে গোমতী নদী কুমিল্লা দিয়ে কোথায় প্রবেশ করেছে? বাংলাদেশে প্রবেশ করেছে। এইবার দেখবো আমরা মিজোরামের লুসাই লংলেও, মিজোরামের লুসাই লংলেও। এই মিজোরামের লুসাই পাহাড়ের লংলেও থেকে কোথায়? মিজোরামের লুসাই পাহাড়ের লংলেও থেকে একটি নদী উৎপত্তি হয়েছে। এই নদীটির নাম কি? এই নদীটির নাম হলো কর্ণফুলী, কর্ণফুলী। এই কর্ণফুলী নদী কোথায় প্রবেশ করেছে? এই যে জায়গাটুকু, এই জায়গাটার নাম কি? এই জায়গাটুকুর নাম হলো রাঙ্গামাটি, রাঙ্গা মাটি। তাহলে এবার কি দেখলাম আমরা? মিজোরামের লুসাই পাহাড়ের লংলেও থেকে কর্ণফুলী নদীটি উৎপত্তি হয়ে রাঙ্গামাটি দিয়ে কোথায় প্রবেশ করেছে? বাংলাদেশে প্রবেশ করেছে। এবার দেখবো আমরা আরাকান পাহাড়। এই আরাকান পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে। কয়টি? দুটি নদীর একটি নদী এখানে এসে পৌঁছেছে, এই নদীটির নাম সাঙ্গু। এই সাঙ্গু নদীটি কোথায় এসেছে? এই যে জায়গাটুকু, এই জায়গাটার নাম হইল বান্দরবান, বান্দরবান। এই জায়গাটার নাম বান্দরবান। আরাকান পাহাড় থেকে দুটি নদী উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে নাফ। এই যে নাফ নদী, এই নাফ নদীটি কোথায় এসে পতিত হয়েছে?
এই জায়গাটার নাম হলো কক্সবাজার। তাহলে এবার কি দেখলাম, এই যে আরাকান পাহাড় থেকে কে উৎপন্ন লাভ করেছে, সাঙ্গু এবং নাফ। সাঙ্গু বান্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আরাকান পাহাড় থেকে নাফ নদী, এই নদীটি প্রবেশ করেছে কোথায়, কক্সবাজারে। আমরা যদি আবার ফ্ল্যাশব্যাকে যাই, প্রথমে আমরা দেখব হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা পদ্মা নামে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে করতোয়া আর একটা হচ্ছে তিস্তা। করতোয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই তিস্তা নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার দেখব তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। এই তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার দেখব লুসাই পাহাড়। এই লুসাই পাহাড় থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, সুরমা এবং কুশিয়ারা। তারা এই সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার এইবার দেখব ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল। এই ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে গোমতী নদী উৎপত্তি লাভ করে কুমিল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার দেখবো মিজোরামের লুসাই পাহাড়ের লংলেও অঞ্চল থেকে কর্ণফুলী নদী উৎপত্তি লাভ করে রাঙ্গামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবার দেখবো আরাকান পাহাড়। এই আরাকান পাহাড় থেকে সাঙ্গু এবং নাফ, এই সাঙ্গু নদী বান্দরবান দিয়ে এবং এই নাফ কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উৎপত্তি স্থল দেখার পর এইবার আমরা নদী এবং তাদের মিলনস্থল এবং মিলন হওয়ার পরে কে কি নাম ধারণ করেছে, কোন জায়গায় মিলিত হয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখব তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি হওয়া ব্রহ্মপুত্র নদ এ কি করেছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই যে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, নীলফামারীর উপর দিক দিয়ে আসা এই তিস্তা নদী তারা এই যে চিলমারি নামক জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র এবং এই দিক থেকে আসা, উত্তর দিক থেকে আসা তিস্তা, তারা কি হলো, এই চিলমারি নামক জায়গায় মিলিত হলো। চিলমারি নামক জায়গায় মিলিত হওয়ার পরে ব্রহ্মপুত্র নাম ধরেই সে এই দিক দিয়ে, অর্থাৎ এই পূর্ব দিক দিয়ে অগ্রসর হতে থাকবে। কিন্তু 1787 সালের ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্রের গতিপথ পাল্টে যায় এবং কিছুটা উপরের দিকে উঠে আসে। এই যে উপরের দিকে উঠে আসলো, অর্থাৎ সে দক্ষিণ দিকে উঠে আসে। এইবার আমরা দেখব এই যে তিস্তা নদী, এই তিস্তা নদী থেকে একটি শাখা নদী বের হবে। এই শাখা নদীটির নাম হচ্ছে বাঙালি। এই বাঙালি নদীটি এই জায়গাতে, কি নাম এই নদীটার, এই নদীর নাম হলো বাঙালি। এই বাঙালি নদীটি উৎপত্তি লাভ করে ঠিক এই জায়গাতে, অর্থাৎ বগুড়া নামক জায়গায়। কোথায়, বগুড়া। এই বগুড়া নামক জায়গায় মিলিত হবে এবং এই বগুড়া নামক জায়গায় বাঙালি এবং ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পরে সে যমুনা নাম ধারণ করে দক্ষিণ দিকে প্রবাহিত থাকবে। যমুনা নাম ধারণ করে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকবে। এবার আমরা দেখব চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আসা এই যে পদ্মা, এই পদ্মা এই দিক থেকে প্রবাহিত হয়ে এই জায়গাতে যমুনার সাথে মিলিত হবে। কোন জায়গায়, এই জায়গাটার নাম হলো গোয়ালন্দ। এই গোয়ালন্দ নামক জায়গায় যমুনা এবং পদ্মা, গোয়ালন্দ নামক জায়গায় যমুনা, সেখানে লিখে দিই আমি, কি নাম, যমুনা এবং পদ্মা মিলিত হবে কোথায়, গোয়ালন্দ। যমুনা এবং পদ্মা মিলিত হলো কোথায়, গোয়ালন্দে মিলিত হওয়ার পর সে এই যে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকবে। এবার আমরা দেখব এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া কুশিয়ারা এবং সুরমা, তারা কিছুদূর প্রবাহিত হওয়ার পরে, এই জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম হচ্ছে আজমেরিগঞ্জ। কি নাম, আজমেরিগঞ্জ। এই আজমেরিগঞ্জ নামক জায়গায় মিলিত হওয়ার পরে সে কালনী নাম ধারণ করে, কি নাম ধারণ করে, কালনী। এই যে কালনী নাম ধারণ করে কিছুদূর প্রবাহিত হবে। কি নাম, কালনী। অর্থাৎ কি দেখলাম এখানে, এই যে কুশিয়ারা এবং সুরমা, লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করা কুশিয়ারা এবং সুরমা, তারা এই আজমেরিগঞ্জে মিলিত হবে এবং মিলিত স্রোত ধারা কালনী নামে
এই দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, এই যে পুরাতন ব্রহ্মপুত্র অর্থাৎ গতিপথ পাল্টে যাওয়া ব্রহ্মপুত্র, সে পুরাতন ব্রহ্মপুত্র নামে এই দিকে প্রবাহিত হতে থাকবে। কি নামে? পুরাতন ব্রহ্মপুত্র নামে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র এই দিকে প্রবাহিত হতে থাকবে, পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী তারা একটা জায়গায় মিলিত হবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ভৈরব বাজার। ভৈরব বাজার। এই ভৈরব বাজারে কালনী এবং পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হওয়ার পরে নতুন যে স্রোতধারা, এই স্রোতধারার নাম হবে মেঘনা। কি নাম? মেঘনা। এদিক থেকে আসা অর্থাৎ ভৈরব বাজার থেকে আসা মেঘনা এবং গোয়ালন্দ থেকে আসা পদ্মা, এই যে পদ্মা, গোয়ালন্দ থেকে আসা পদ্মা এবং ভৈরব বাজার থেকে আসা মেঘনা তারা একটি জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম কি? চাঁদপুর। এই চাঁদপুরে মিলিত হওয়ার পরে এই মেঘনার নাম ধারণ করে পরবর্তীতে সে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হবে। চাঁদপুরে মিলিত হওয়ার পর মেঘনা নাম ধারণ করেই সে ব্রহ্মপুত্রে গিয়ে পতিত হবে। এবার দেখবো আমরা কর্ণফুলীকে। এই যে মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী রাঙামাটির উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এই যে কর্ণফুলী নদী এবং এইখান থেকে একটি নদী উৎপত্তি হবে বাংলাদেশের ভিতরে, এই যে হালদা নদী, এই হালদা এবং এই দিক থেকে আসা কর্ণফুলী, এই নদীর নাম তাহলে কি হলো? হালদা। ঠিক আছে, বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া নদী হালদা এবং লুসাই পাহাড়ের লংলিও থেকে আসা কর্ণফুলী নদী এই যে এই জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম হচ্ছে কালুরঘাট। ঠিক আছে, তারপরে আমরা দেখব কি, এই যে আরাকান পাহাড় থেকে উৎপত্তি লাভ করা সাঙ্গু এবং নাফ, তারা পরবর্তীতে এই নাফ কক্সবাজার এবং সাঙ্গু বান্দরবান দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে। আমরা হচ্ছে আবার ফ্ল্যাশব্যাকে যাব। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সাগর থেকে উৎপত্তি হওয়া এই যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র এবং এই পার্বত্য পাহাড় অঞ্চল থেকে আসা তিস্তা তারা একটি জায়গায় মিলিত হবে। এই সেই জায়গাটি, যে জায়গাটি হচ্ছে কুড়িগ্রামে চিলমারি। ঠিক আছে, এই কুড়িগ্রামে চিলমারিতে উৎপত্তি হয়ে সে ব্রহ্মপুত্র নাম ধরেই উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকবে এবং পরবর্তীতে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হবে। কিন্তু 1787 সাল, এই 1787 সালের ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্র উপরের দিকে উঠে আসবে এবং উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকবে। এবার আমরা দেখবো তিস্তা থেকে একটি শাখা নদী বের হবে, যে নদীটির নাম হচ্ছে বাঙালি। এই বাঙালি নদী অগ্রসর হতে হতে এই যে পুরাতন ব্রহ্মপুত্র, এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে বগুড়া নামক জায়গায় মিলিত হবে এবং বগুড়া নামক জায়গায় মিলিত হওয়ার পরে পুরাতন ব্রহ্মপুত্রের নাম চেঞ্জ হয়ে গিয়ে এবার তার নাম দাঁড়াবে যমুনা। এবার বগুড়া থেকে আসা যমুনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা পদ্মা তারা আরেকটি জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। এই গোয়ালন্দ থেকে উৎপত্তি হয়ে এই যমুনা নদী পদ্মা নাম ধারণ করেই বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকবে। এই যে পদ্মা নাম ধারণ করেই সে এদিকে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখব লুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া সুরমা এবং কুশিয়ারা, যে কিনা সিলেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তারা তারা কিছু দূর প্রবাহিত হওয়ার পরে এই জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম হলো আজমেরীগঞ্জ। আজমেরীগঞ্জে সুরমা এবং কুশিয়ারা মিলিত হওয়ার পর তাদের নতুন নাম হবে কালনী। এই কালনী নাম ধারণ করার পরে সে কিছু দূর অগ্রসর হবে। এদিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র এবং এই আজমেরীগঞ্জ থেকে আসা কালনী তারা আবার একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হবে, যে জায়গাটা হচ্ছে ভৈরব বাজার। এই ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী মিলিত হওয়ার পরে তাদের নতুন নাম হবে মেঘনা। এদিক থেকে আসা মেঘনা অর্থাৎ ভৈরব বাজার থেকে আসা মেঘনা এবং গোয়ালন্দ থেকে আসা পদ্মা, গোয়ালন্দ থেকে আসা পদ্মা এবং ভৈরব বাজার থেকে আসা মেঘনা তারা আবার নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হবে, যে জায়গাটার নাম হলো চাঁদপুর। এই চাঁদপুরে মিলিত হওয়ার পরে পদ্মা এবং মেঘনা মেঘনা নাম ধারণ করেই কোথায় এসে পতিত হবে? বঙ্গোপসাগরে এসে পতিত হবে।
এবার আমরা দেখব মিজোরামের লুসাই পাহাড়ের লংলেও থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদী এই রাঙ্গামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া নদী হালদা, এই হালদা নদী এবং রাঙ্গামাটি দিয়ে আসা কর্ণফুলী তারা একত্রে মিলিত হবে কোথায়? কালুরঘাটে। এই কালুরঘাটে মিলিত হওয়ার পরে কর্ণফুলী নাম ধারণ করেই তারা আবার বঙ্গোপসাগরে এসে পতিত হবে। কি বললাম? এই কর্ণফুলী নদী, রাঙ্গামাটি দিয়ে আসা কর্ণফুলী এবং হালদা এই কালুরঘাটে মিলিত হওয়ার পরে তারা কর্ণফুলী নাম ধারণ করে বঙ্গোপসাগরে এসে পতিত হবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি নদীর উৎপত্তি স্থল, তাদের মিলনস্থল, কোন কোন জায়গায় কে মিলিত হয়ে কি নাম ধারণ করেছে একদম ক্লিয়ার হয়ে গেছে একটা ক্লাসে। পরবর্তীতে আমরা শাখা নদী উপনদী নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।